নমস্কার, মাইন্ড ম্যাপ ইন্ডিয়ার পক্ষ থেকে আমি মৈত্রী ব্যানার্জি আজকে লাইভটা শুরু করছি। 6টায় শুরু হওয়ার কথা ছিল, 6টাই বাজে। আমি জানি এখনো কেউই এই লাইভে জয়েন করেননি, সেজন্য একটু ইতস্তত করছি যে কথাগুলো কি শুরু করব। কিন্তু আবার এটাও ঠিক যে খুব বেশিক্ষণের ভিডিও হলে মানুষ দেখতে পছন্দ করেন না, মানুষের মধ্যে ধৈর্য দিনে দিনে কমে আসছে। থানিটের মতো মোটা মোটা বই কিন্তু আমরা একসময় পড়েছি, এখন আর পড়তে পারি না। এখন ছোট ছোট উপন্যাসিকাই আমাদের পছন্দ হয়, কারণ একটাই, উপন্যাসিকা বা বড় গল্প, ছোট গল্পের চাহিদা তো সবসময় রয়েছে। কারণ একটাই, আমাদের ধৈর্য সবার ক্রমশ কমে আসছে। সেই জন্য এত রিলস এবং এত শর্টস এগুলোর কিন্তু জয় জয়কার। তো মাইন্ড ম্যাপ থেকে আমরা যে লাইভটা আজকে করছি, আমি যে কথাগুলো আজকে বলবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন নিয়ে এবং একটা মানুষের ইনবর্ন স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে। এই লাইভটা করার আগে আমি একটা কথা সবাইকেই বলতে চাই যে আমার এটা থেকে কোনো এক্সপেকটেশনস নেই। আমি জানি একটা 15 মিনিট 20 মিনিটের ভিডিও লোকে ধৈর্য ধরে কেন দেখবে। খুব কম লোক দেখবে। যারা আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন, আমার কথা বলা পছন্দ করেন, তারা হয়তো কিছুটা দেখবেন, দেখে স্ক্রল করে চলে যাবেন। আবার যারা মনে করবেন না এটা একটা সিরিয়াস বিষয়, আমি একটু দেখি না, একটু শুনি না, তারা হয়তো আরেকটু বেশি দেখবেন। গৌরচন্দ্রিকা করছি, কিন্তু কথাগুলো বলে নেওয়াটাও খুব জরুরি। আমি কোনো এক্সপেকটেশন রাখি না কারোর কাছ থেকে যে কেউ দেখবেন না কেউ দেখবেন না। যারা দেখবেন তারা নিজ গুণে আমাকে ভালোবেসে হয়তো দেখবেন, বা আপনার হয়তো বিষয়টা পছন্দের বলে দেখবেন। আর যারা দেখবেন না তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই যে কেনই বা দেখবেন। সত্যি তো, একটা শাড়ির লাইভ বা একটা গয়নার লাইভ বা কোনো একটা প্রোডাক্ট বিক্রির লাইভ হলে সেখানে প্রতি মিনিটে মিনিটে দৃশ্যপটটা বদলায়। কারণ একটা শাড়ি দেখানো হচ্ছে, সেই শাড়িটা গায়ে ফেলে কেমন লাগছে, সেই শাড়িটা খুলে কেমন লাগছে, আঁচলটা কেমন, পাড়টা কেমন, জমিটা কেমন, সেই বিষয়ে কথা বলা হচ্ছে। পরক্ষণে আবার আরেকটা নতুন শাড়ি আসছে, সেটাকেও একই রকম ভাবে দেখানো হচ্ছে। তো সেখানে কিন্তু অনেকটা বৈচিত্র্য থাকে একটা লাইভে। সেখানে আমি 15-20 মিনিট, আধ ঘন্টা ধরে যে বক 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 করবো, তাও এমন একটা নিরস বিষয় নিয়ে, কি না মানুষের বুদ্ধিমত্তা, মানুষের হৃদয় বৃত্তি, মানুষের সৃষ্টিশীলতা, মানুষের প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা, এগুলো নিয়ে আমি এই যে কথাগুলো বলবো, এগুলো সকলের কাছে তো গ্রহণযোগ্য নাই হতে পারে, ভালো নাই লাগতে পারে। এটা নিয়ে আমার ওই জন্য কোনো এক্সপেকটেশনস নেই। আমি কথাগুলো বললাম, বলবো রাদার। তো ভিডিওটা পরে যাদের ভালো লাগবে তারা দেখে নেবেন, আর যাদের ভালো লাগবে না দেখবেন না। স্ক্রল একটুখানি শুনে ভালো লাগলে, পছন্দ না হলে স্ক্রল করে বেরিয়ে যাবেন। তো আজকের বিষয়ে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে ইনবর্ন স্ট্রেংথ এবং উইকনেস। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে কিছু গুণাবলী নিয়ে জন্মায়। যেমন বাচ্চাটা তাকে পরিষ্কার করে তোয়ালে মুড়িয়ে যেই বাইরে আনা হলো, উৎসুক যে আত্মীয় পরিজনরা আছেন, ও মা দেখো ঠিক বাবার মতো নাকটা হয়েছে, ঠিক মার মতো চোখটা হয়েছে না, চোখের গড়নটা মায়ের মতোই হবে। যদিও আমাদের সমাজে মায়ের মতো বাবার বাড়ির লোকেরা বলেন না, আর বাবার মতো মায়ের বাড়ির লোকেরা বলেন না। এটা একটা অদৃশ্য ঘড়ি টানাটানি খেলা চলে। কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই। শুধু বাবা মার জিন নয়, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা এবং তার পূর্ব অনেক পুরুষের, বিভিন্ন পূর্ব নারীদের বিভিন্ন জিন নিয়ে, ডিএনএ গঠন নিয়ে শিশুটা ভূমিষ্ঠ হয়। কিছু প্রকট, কিছু প্রচ্ছন্ন থাকে। যেগুলো প্রকট আমরা দেখতে পাই, চুলের রং বা বৈশিষ্ট্য, গায়ের রং বা বৈশিষ্ট্য, চোখ, নাক, মুখ, হাতের গড়ন, পায়ের গড়ন, এগুলো আমরা দেখতে পাই। ক্রমশ আরো বড় হতে হতে তার স্বভাব, তার চরিত্র, তার কথা বলার ধরন, তার পড়াশোনা করার ধরন, সবটাই কিন্তু মিলে যায় কোনো না কোনো মানুষের সাথে, যেটা পরিবারভুক্ত অথবা পূর্ব পুরুষ বা পূর্ব নারীদের মধ্যে কারোর সঙ্গে। এই জায়গাটাতে আমি বলছি, সে যেগুলো নিয়ে জন্মাচ্ছে তাহলে সেগুলো কি? সে কিছু শক্তি নিয়ে জন্মাচ্ছে, কিছু দুর্বলতা নিয়ে জন্মাচ্ছে। শক্তি যেগুলো, সেগুলো হচ্ছে মধ্যে রয়েছে যে ব্রেনের গঠনের মধ্যে কিছু ভাগ রয়েছে। আপনারা সবাই জানেন আমাদের মস্তিষ্ককে মোটামুটি ভাবে দুভাগে ভাগ করা হয়, লেফট ব্রেন এবং রাইট ব্রেন। হ্যাঁ, তো এই বাম দিক এবং ডান দিক, কোন ব্রেনটা তার অতীব সচল, কোন ব্রেনটা তার সক্রিয় বেশি, সে কি সৃষ্টিশীল না নাকি নয়, সে তার মধ্যে বুদ্ধিবৃত্তি কতটা আছে,
এবার এই বুদ্ধিবৃত্তি মানে আইকিউ, হৃদয় বৃত্তি মানে ইকিউ, এগুলো নিয়ে আমরা পরে আসবো। কিন্তু একটা মোটামুটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সে যেগুলো নিয়ে জন্মায় সেগুলো এই যে ইনবর্ন স্ট্রেংথ, ইনবর্ন উইকনেস, এইগুলো কিন্তু মাপা যায়। 100% কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডিএমআইটি, মানে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। বৈজ্ঞানিক যে কোনো পরীক্ষা নিরীক্ষাকেই একটা সময় মানে মনে করা হয় যেটা ভুল, এটা মিথ্যা। গ্যালিলিওকেও স্বীকার করতে বাধ্য করা হয়েছিল, না পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে না। তাকে যখন অসম্ভব রকম নির্যাতন করা হয়েছিল, তিনি গির্জা থেকে ধুকতে ধুকতে বেরিয়েছিলেন, তিনি কিন্তু বলেছিলেন না না না, আমি ভুল বলেছি, পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে। তাকে বাধ্য করা হয়েছিল সত্যিটার উল্টোটা বলতে। মানে এইরকম ভাবেই, কিন্তু তা বলে কি সত্যিটা মিথ্যে হয়ে গেছে? হয়ে যায়নি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, যে আমাদের ইনবর্ন স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে আমাদের অবহিত করছে। কিভাবে অবহিত করছে? একটা বাচ্চা যখন মোটামুটি 5 বছর তার বয়স, সে যখন মোটামুটি স্থির হয়ে এক জায়গায় কথা শুনে বসতে পারে এবং কমান্ড ফলো করতে পারে, তখন থেকে কিন্তু তার ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট করানো যায়। এবং সেটা কিভাবে করানো যায়? এই যে 5-5-10 আঙুল, এই 10 আঙুলের যে ফিঙ্গার টিপ, এই ফিঙ্গার টিপ আমরা একটা নিয়ে, সেই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এটাকে স্ক্যান করে সেটাকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে একটা রিপোর্ট জেনারেট করা হয়। রিপোর্টটা আমি কখনোই বলবো না 100% সঠিক, কারণ ওই যে বললাম, কোনো বৈজ্ঞানিক সত্যই টাইম টেস্টেড না হলে সেটা 100% সঠিক বা খাঁটি বলে কেউ বিশ্বাস করতে পারে না। আজ থেকে 300 বছর আগে কোপার্নিকাস এবং গ্যালিলিওকে মিথ্যা প্রমাণিত হতে হয়েছিল, কিন্তু আজ তারা আজকে কিন্তু সারা পৃথিবী জানে যে তারা ঠিক বলেছিলেন। 300 বছর পরে পোপ কিন্তু তার স্বীকার করেছেন যে তারা ভুল করেছিলেন। 300 বছর আগের যে পূর্বসূরীদের করা ভুল, অন্যায়, তারা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, তারা ভুল বলেছিলেন, বিজ্ঞানীরা ঠিক বলেছিলেন। তো একই রকম ভাবে আজকের দিনে যে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট করানো হচ্ছে, এই যে 10 আঙুলের ছাপ নিয়ে একটা ব্রেন ম্যাপিং করা হচ্ছে, এবং সেই ব্রেন ম্যাপিং এ কি কি পাওয়া যায়? ব্রেন ম্যাপিং এ পাওয়া যায় যে একটা বাচ্চা কি কি বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে। বৈশিষ্ট্য মানে কিন্তু তার আঙুলের গঠন মানে ঋত্বিক রোশনের মতো 6টা আঙুল তো চোখেই দেখা যাচ্ছে, সেটা নয়। তার মস্তিষ্ক কি কি বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে। এবার এনভায়রনমেন্টের এতে মানে যতটা আর কি তার উন্নতি বা অবনতি ঘটছে, এমনও হতে পারে প্রচন্ড প্রতিভাধর বুদ্ধিমত্তা সম্পন্ন শিশু, সে যদি ঠিকঠাক পরিবেশ না পায়, সে কিন্তু অনেক ডিটোরিয়েট করতে পারে। আবার একই রকম ভাবে খুব সাধারণ একটা শিশু, সে যদি ঠিকঠাক পরিবেশ পায়, সে কিন্তু অনেক উজ্জ্বল তারকা হয়ে উঠতে পারে। তো পরিবেশের প্রভাবটা অন্য জায়গায়। আমি আগে বলছি জন্মগত বৈশিষ্ট্য নিয়ে। তো জন্মগত বৈশিষ্ট্যটা কি? জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে আছে ইন্ট্রাপার্সোনাল যে ইন্টেলিজেন্স, মানে সে নিজেকে কতটা বোঝে। ইন্টারপার্সোনাল, সে অন্যকে কতটা বোঝে। লজিক্যাল ম্যাথমেটিক্যাল, তার মধ্যে লজিক সেন্স মানে যুক্তিবাদী ধারণা বা যুক্তিবাদী মানে কি বলবো বৈশিষ্ট্য কতটা আছে, যেটার উপর নির্ভর করে সে কতটা অঙ্কে দক্ষ। অঙ্ক মানে কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ নয়, অঙ্ক মানে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে জড়িয়ে আছে অঙ্ক। জীবনের অঙ্ক সহজভাবে কষতে পারা তো সহজ নয়। এটা দর্শনের কথা হয়তো হয়ে গেল, কিন্তু লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক মানে সে কত তাড়াতাড়ি ভাষাকে গ্রহণ করতে পারে, নতুন একটা ভাষা শিখতে তার কত সময় লাগতে পারে, এইগুলো কিন্তু প্রত্যেকটা ব্রেন ম্যাপিং এর দ্বারা জানা যায়। কিভাবে? আপনারা হয়তো বলছেন কিভাবে, এটা কি কোনো অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রি? একদমই নয়। এটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রিকে বুজরুকি বলতে নারাজ। অনেকেই বিশ্বাস করেন সেই তার উপরে। রাহু, কেতু, গ্রহ, নক্ষত্র, এগুলোর প্রভাব এবং পাথরের প্রভাব মনুষ্য শরীরে কি পড়ে না পড়ে আমার জানা নেই, আমি অজ্ঞ। আমি এ বিষয়ে সেজন্য কোনো রকম কোনো বিরূপ বা ভালো কোনো মন্তব্যই করব না।
কিন্তু যারা অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রিতে বিশ্বাস করেন, যারা এই ফলিত জ্যোতিষে বিশ্বাস করেন, যারা মনে করেন যে হাতের রেখার উপরে নির্ভর করে একটা বাচ্চার পুষ্টি তৈরি করা যায়, একটা বাচ্চার সারা জীবনের ভবিষ্যৎবাণী করে দেওয়া যায়, তাহলে তারা এইটাতে কেন বিশ্বাস করেন না? ওটার তো এখনো পর্যন্ত কোনো প্রামাণ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এটা রয়েছে। আপনারা নিজেরা আজকের দিনে কিন্তু এই আমার কথাটা সত্যতা যাচাই করার জন্য কোনো বিশারদের কাছে যাওয়া দরকার নেই। আপনি গুগল করলেই জেনে যাবেন হোয়াট ইজ ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট এবং তার অ্যাকিউরেসি রেট কতটা। 95 to 97, ইয়া 98% ম্যাক্সিমাম, এইটা হচ্ছে তার অ্যাকিউরেসি রেট। আমি 95%ই ধরলাম, আমি 90%ই ধরলাম। একটা বাচ্চার যদি হাতের আঙুলের ছাপ নিয়ে, এই যে আঙুলের মধ্যে আমাদের বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম রিজেস থাকে, সেই রিজেস কাউন্ট করে সেখানকার ডেল্টা পজিশন, আঙুলের মধ্যে আপনারা আঙুলের ছাপ নিয়ে দেখবেন একটা বদ্বীপ দেখতে পাবেন, ডেল্টা। সেই ডেল্টা কাউন্ট করে সেটা কোন ধরনের ডেল্টা সেটাকে ডিফাইন করে, মানে সেটাকে খুঁজে বের করে সেটার উপর ভিত্তি করে যে রিপোর্টটা তৈরি হয়, সেটার অ্যাকিউরেসি যদি আপনি 80%ও ধরেন, তাও কি অনেক নয়? যে সে কি নিয়ে জন্মেছে, একটা বাচ্চা কি নিয়ে জন্মেছে, সে কি ধরনের লার্নার, সে কি ধরনের লার্নার বলতে দেখবেন ছোটবেলায় আমরা অনেকেই বলতাম মা তুমি পড়ো আমি শুনছি। আমার ক্ষেত্রে আমার ঠাকুমাকে পড়তে হতো, ঠাকুমা না পড়লে আমার কিছু মুখস্থ হতো না। ছোটবেলায় একটা সময় পর্যন্ত আমরা সবাই অডিটরি লার্নার থাকি, আমরা শুনে শুনে তো ভাষা শিখি। একটা বাচ্চা কি করে ভাষা শেখে আপনি বলুন তো? বাচ্চা কিন্তু শুনে শুনেই শেখে। তার মানে বাচ্চা প্রথম দিকে থাকে অডিটরি লার্নার, তারপরে তাকে বিভিন্ন ছবি দেখানো হয়, তাকে চেনানো হয়, এটা তোমার মা, এটা তোমার বাবা, এটা তোমার দাদা, এটা তোমার দিদি, এটা তোমার ঠাকুমা, এটা তোমার ঠাকুরদা। তো এই যে জিনিসগুলো, সে তখন একটা অবয়ব দেখে, তারপর ছবির বই দেখে, প্রকৃতি দেখে, বাড়ির সমস্ত জিনিসপত্র দেখে, এটা হাঁড়ি, এটা কড়াই, এটা ফ্যান, এটা টেবিল, এগুলো কি করে শেখে সে? এগুলো সবগুলো কিন্তু সে একটা অবয়ব দেখে, ছবি দেখে ভিজুয়াল লার্নারে তখন পরিণত হয়। মানে একটা বাচ্চা অডিটরি লার্নার থেকে ভিজুয়াল লার্নার, তারপরে এর মধ্যেও আরেক রকমের লার্নিং আছে যেটাকে বলে কাইনেস্থেটিক লার্নিং। কোনো বাচ্চা প্রচন্ড চঞ্চল হয়, কোনো জিনিস তাকে দিলে সে ছুঁয়ে দেখে ভেঙে চুড়ে খুলে মানে বোঝার চেষ্টা করে এটা কি। খেলনা গাড়ি দিলে সে খেলনা গাড়িটাকে চালিয়ে আনন্দ পাওয়ার পরিবর্তে আছাড় মেরে ভেঙে তার যন্ত্রপাতিগুলো পরীক্ষা করে। এটা কিন্তু এক ধরনের কাইনেস্থেটিক লার্নিং এর উদাহরণ। সে হয়তো দুরন্ত, আপনারা তাকে অসভ্য বলে দাগিয়ে দেবেন না, কিন্তু তার কৌতূহলটা গাড়িটা কিভাবে চলছে সেটাতে নয়, তার কৌতূহলটা গাড়ির ভেতরের যন্ত্রাংশগুলো গাড়িটাকে কিভাবে চালাচ্ছে সেটা দেখার জন্য। ও ভাবছে ওটাকে ভাঙলেও বুঝতে পেরে যাবে গাড়িটা কিভাবে চলবে। সেই কারণ থেকে সে কাইনেস্থেটিক লার্নিং এটাকেই বলে। তো আপনারা কি জানেন আদৌ আপনাদের সন্তান কোন ধরনের লার্নার? অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, না কাইনেস্থেটিক লার্নার? এটাও কিন্তু ইনবর্ন একটা বৈশিষ্ট্য, মানে জন্মগত একটা বৈশিষ্ট্য একটা বাচ্চার। এছাড়াও আমাদের 5 রকমের সেন্স তো আছে, আপনারা জানেনই। এই যে 5 রকমের সেন্স এবং 6 সেন্স, কার কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কার কোনটা সব থেকে বেশি স্ট্রং, সেটা আপনি কি করে বুঝবেন? প্রতিটা মানুষ তো আলাদা, প্রতিটা মানুষের হাতের আঙুলের ছাপ আলাদা। এই হাতের আঙুলের ছাপ নিয়ে অপরাধী ধরা হয়ে আসছে মানে 20 শতাব্দীর গোড়ার দশক থেকে। প্রথম স্কটল্যান্ড ইয়ার্ডে বোধহয় শুরু হয়েছিল এটা, তারপর থেকে কিন্তু এখন সারা পৃথিবীতে এটা একটা অথেন্টিক পদ্ধতি। তো এই যে হাতের আঙুলের ছাপ, এই হাতের আঙুলের ছাপ নিয়ে কিন্তু আপনি এটা জানতেই পারবেন যে আপনার বাচ্চার কোন ইন্টেলিজেন্স কতটা সে নিয়ে জন্মেছে। ব্রেনের মধ্যে ওর লেফট ব্রেন বেশি শক্তিশালী না রাইট ব্রেন বেশি শক্তিশালী, না মানে ও কি টাস্ক ওরিয়েন্টেড না লিডারশিপ ওরিয়েন্টেড, কোন ধরনের বাচ্চা, ও কি ধরনের লার্নার। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জানতে পারবেন যে ও কতটা মানুষ। এইবারে আসি আইকিউ ইকিউ এর কথায়। আমার কথা শুনে খুব অবাক হচ্ছেন হয়তো অনেকে, জানি না আমি কজন দেখছেন বা না দেখছেন, কারণ আমি যারা যদি কেউ প্রশ্ন করেন আমি অবশ্যই তাদের উত্তর দেব, কিন্তু পরে মেসেজ করে দেবো। এখন আমি লাইভে কোনো উত্তর মানে প্রশ্ন
উত্তর দিচ্ছি না। আমি শুধুমাত্র সংক্ষিপ্ত করতে চাইছি আমার বক্তব্যকে, যাতে এই ভিডিওটা বেশিক্ষণ, মানে এই অত্যাচারটা বেশিক্ষণ যারা দেখছেন তাদের সহ্য না করতে হয়। তো এই জায়গাটাতে আমি বলতে চাই যে ছোটবেলা থেকে শুনেছেন না, তোর মাথায় গোবর পোড়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। এরকম কিন্তু প্রচুর আমাদের আশেপাশের ছেলেমেয়েরা শোনে, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মাথায় গোবর পোড়া, এই সামান্য অঙ্কটুকু পাচ্ছিস না, এটা তো গাধাও পারে। মানে এরকম কথা শুনতে শুনতে আমাদের মধ্যে অনেকেই, আমরা যারা অ্যাভারেজ তারা সবাই প্রায় বড় হয়েছি। জিনিয়াসদের কথা আলাদা, সুপার ব্রিলিয়ান্টদের কথা আলাদা। তাদের বোধহয় ছোটবেলা থেকেই বোঝা যায় যে তারা জিনিয়াস বা সুপার ব্রিলিয়ান্ট বা যাই হোক কিছু, খুব বুদ্ধিমান প্রজাতির প্রাণী। কিন্তু যারা অ্যাভারেজ, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে কেউ হয়তো কিছুটা বুদ্ধি আছে, কারোর হয়তো একটু কম, কারোর একটু বেশি। কিন্তু কিভাবে আমরা সেটা বুঝবো তার কতটা বুদ্ধি আছে? সমানে তো শুনতেই হয় বুদ্ধি নেই, বুদ্ধিহীন। বুদ্ধি থাকলে কি এই কাজটা করতো? বুদ্ধি থাকলে কি এই ধরনের আচরণ করতো, না এই ধরনের মানে স্টেপ নিত? সারা জীবন ধরে আমরা এই কথাগুলো শুনে যাই। আমরা কি আদৌ কোনোদিন আমাদের ব্রেন ম্যাপিং করিয়ে আইকিউ কতটা এটা আমরা জানতে চেয়েছি? কোনোদিন জানতে চাইনি। আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। ইন্টেলিজেন্স কোশেন্ট কি সেটা কিন্তু এখানে আলোচনা করতে গেলে 15 মিনিট কেন, 8 ঘন্টা 1 ঘন্টা পেরিয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা শেষ হবে না। ইন্টেলিজেন্স কোশেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের অবশ্যই বুদ্ধিমত্তা মাপে। তার সঙ্গে মাপে আরো কিছু কোশেন্ট আছে। কি আছে? ইকিউ মানে ইমোশনাল কোশেন্ট। একটা মানুষ কতটা মানবিক গুণ সম্পন্ন, একটা মানুষের কতখানি ইমোশন রয়েছে। ইমোশন মানে কিন্তু সেই যে ইমোশনাল ফুল বলি আমরা না, যে ভীষণ প্যান প্যান করে কাঁদে, ধর একটা ইমোশনাল। ইমোশনাল হওয়া কিন্তু একটু খারাপ নয়। ইমোশন আছে মানে সে মানুষ। মানুষের সঙ্গে অন্যান্য জন্তুদের তফাৎ এটাই, মানুষের মধ্যে অনেক রকম অভিব্যক্তি আছে, ইমোশন রয়েছে। তাহলে একটা মানুষকে পরিপূর্ণ হতে গেলে আইকিউর সঙ্গে ইকিউ ব্যালেন্সড হতে হয়। রোবটের আইকিউ কিন্তু দারুণ থাকে। আইনস্টাইনের আইকিউতে শুনেছি 120-র উপরে ছিল। আইকিউ কিন্তু কোনো পার্সেন্টেজ নয়, 100-র মধ্যে কত পার্সেন্ট সেটা নয়। আইকিউ মাপার পদ্ধতিটাই আলাদা। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রামে আপনারা দেখবেন আইকিউ মাপার জন্য বিভিন্ন রকম পাজল আসে, বিভিন্ন রকম কোশ্চেনিয়ার আসে, বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে দেয়, তারপরে একটা রেজাল্ট দিয়ে বলা হয় ও গ্রেট, তো আপনার আইকিউ এত, আপনি এটাকে শেয়ার করুন এবং আমাদের সফটওয়্যারটাকে শেয়ার করুন, যাতে অনেকে এটাতে ইন্টারেস্টেড হন। সেই সব ডেটা মানে কি বলবো, চুরি করার সফটওয়্যার নিয়ে আমরা কিন্তু এখানে বলতে আসছি না। আমরা যেটা বলতে আসছি একেবারে বিজ্ঞানসম্মত মতে আপনার ব্রেন ম্যাপিং এর সাহায্যে 10 আঙ্গুলের ছাপ নিয়ে যদি আপনি আপনার আইকিউটাকে জানতে পারেন কতটা, তার সঙ্গে জানতে পারেন যে আপনার ইকিউ কতটা, তাহলে আপনি মানুষ হিসাবে কতটা ব্যালেন্সড সেটা কিন্তু প্রকাশ পাবে। আইকিউ মানে আপনার বুদ্ধিমত্তা কতটা, ইকিউ মানে কিন্তু আপনার হৃদয় বৃত্তি কতটা, আপনার মধ্যে কতখানি ফিলিংস আছে, মানবিক গুণ আছে। এর সঙ্গে আরো দুটো কোশ্চেন আছে, যেটা 4টে মিলিয়ে একটা টোটাল প্যাকেজ, এবং সেটা কিন্তু কতটা আপনি নিয়ে জন্মেছেন এই টেস্টটার মাধ্যমেই বোঝা যাবে। এর সঙ্গে রয়েছে অ্যাডভার্সিটি কোশ্চেন্ট। হোয়াট ইজ অ্যাডভার্সিটি কোশ্চেন্ট? অ্যাডভার্সিটি কোশ্চেন্ট মানে যখন প্রচন্ড একটা প্রতিকূল পরিস্থিতিতে, মানে বিপরীত পরিস্থিতিতে আপনি মানে পড়বেন, তখন সেটা থেকে উত্তরণের যে পথ সেটা তো আপনাকেই খুঁজে বার করতে হবে, কেউ তো আপনাকে হেল্প করবে না। কত তাড়াতাড়ি এবং কতটা সুন্দরভাবে সেটাতে আপনি করতে পারবেন, আপনার মধ্যে সেই গুণটা কতটা মাত্রায় রয়েছে, সেটা অ্যাডভার্সিটি কোশ্চেন ঠিক করে দেয়। এরপরে রয়েছে ক্রিয়েটিভিটি কোশ্চেন। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সৃষ্টিশীলতা রয়েছে। আমার মা যেমন ভীষণ সুন্দর ইয়ে বুনতেন, আসন বুনতেন, মানে ওই যে উল দিয়ে মানে চটের উপর যে সুন্দর সুন্দর আসন হয় সেগুলো। তিনি আবার খুব ভালো এমব্রয়ডারি পারতেন না। আমার ঠাকুমা আবার খুব সুন্দর এমব্রয়ডারি পারতেন, উলের কাজ পারতেন। হ্যাঁ, আমি যদিও কোনোটাই খুব একটা ভালো পারি না, সবগুলো জানি ওই মোটামুটি লেভেলে। আমি আঁকতে ভালোবাসি, আমি ফেব্রিকের কাজ ভালো পারতাম। তো আলটিমেটলি প্রত্যেকটাই কিন্তু সৃষ্টিশীলতা। যিনি রান্না করেন ভীষণ সুন্দর করে, সেটাও তার সৃষ্টিশীলতা। যিনি ছবি আঁকেন, যিনি গান গান,
যিনি খুব সুন্দর করে ঘর সাজান, বা যিনি তুখর বক্তৃতা করেন, যিনি মানে পৃথিবীর অনেক বিষয় সম্পর্কে নলেজ রাখেন, সেগুলো কিন্তু তার এরিয়া অফ ইন্টারেস্ট এবং সৃষ্টিশীলতার মধ্যেই পড়ে। সৃষ্টিশীল মানুষ কিন্তু সবসময় নতুন কিছু তৈরি করার জন্য উন্মুখ হয়ে থাকে। সেটা হতে পারে যে কাঁচকলা বিরিয়ানি বা অন্য কিছু, আমি এটা হাসির কথা হয়তো বললাম, কাঁচকলা দিয়ে বিরিয়ানি হয় না, কিন্তু হতেও তো পারে যে কাঁচকলা দিয়ে কেউ একজন এমন সুন্দর বিরিয়ানি বানালেন, সেটাকে ধন্য ধন্য করে গেল এবং সেটাই তার সৃষ্টিশীলতার মাইল ফলক হয়ে রইল। তা কে কতটা সৃষ্টিশীল সেটা কিন্তু তার জন্ম থেকেই বোঝা যায়। এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন কিন্তু কোনোভাবেই পরিবেশ দিয়ে প্রভাবিত হয় না। এই যে ক্রিয়েটিভিটি কোশ্চেন বা সিকিউ, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা বাচ্চা নিয়ে জন্মায়। আইকিউ ঘষে মেজে সামান্য হলে উন্নতি করা সম্ভব, ইকিউ তো অনায়াসে বাড়ানো সম্ভব। এক মহামতি অশোক কলিঙ্গ যুদ্ধের পরে কিন্তু সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছিলেন, তার মধ্যে তখন তার মানে ইকিউটা অনেক বেশি বেড়ে গেছিল। আর এ কিউ অ্যাডভার্সিটি কোশ্চেন, সেটাকেও কিন্তু নিজেকে উন্নতি করা যায়, কিন্তু আইকিউ সাংঘাতিক বাড়ে না, যেটা নিয়ে জন্মেছে সেটাই মোটামুটি তাকে ঘষে মেজে পরিবেশের প্রভাবে হয়তো সামান্য একটু বাড়ানো যায়। কিন্তু ক্রিয়েটিভিটি কোশ্চেন কিন্তু প্রত্যেকটা মানুষের ফিক্সড, সেটা যেটা নিয়ে জন্মেছে সেটাই থাকে। তাহলে আপনারা এটা ভেবে দেখুন, যদি আপনারা নিজেদের চিনতেন, নিজেদের সন্তানদের চিনতেন, কিছুই তো নয়, বিরাট কিছু খরচও নয়, 5 আঙ্গুলে 5 আঙ্গুল 10 আঙ্গুলের আপনাকে ছাপ নিয়ে আপনার ব্রেনটাকে ম্যাপিং করে আপনি যদি জানতে পারতেন যে আপনি মানুষ হিসাবে কতটা উন্নত মানের, আপনার বুদ্ধিবৃত্তি কতটা, বিপরীত পরিস্থিতি এলে আপনি মোকাবিলা করার ক্ষমতা আপনার মধ্যে কতটা রয়েছে, বা আপনি কতটা ক্রিয়েটিভ পারসন, এগুলো জানার কি আপনার ইচ্ছা হয় না? এগুলো জানতে গেলে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। এর সঙ্গে রয়েছে এই যে ইন্টেলিজেন্স গুলোর কথা বললাম, যে একটা মানুষ কতটা ভালো অন্যের সঙ্গে মিশতে পারে, কতটা ভালো সে নিজেকে চেনে, কতটা ভালো তার লজিক্যাল ম্যাথামেটিক্যাল সেন্স, সে কত ভালো ভাষাটাকে মানে প্রয়োগ করতে পারে, সে তার মিউজিক্যাল সেন্স কত ভালো, এগুলো কিন্তু মানে এই ডিএমআইটি করার পরে জানা যায়। সে কি ধরনের লার্নার জানা যায়, তার কোন সেন্সটা সব থেকে বেশি স্ট্রং সেটা জানা যায়। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস। তাই যদি মনে যে আপনি আরো কিছু শুনতে চান, আরো কিছু এগুলো নিয়ে এক একটা নিয়ে ডিটেলসে বলা যায়, আজকে আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও কিন্তু অনেক কিছু বলার থাকে, যে মানে যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, শিম্পাঞ্জির সায়েন্টিফিক নেম কি জানেন? হোমোস্যাপিয়েন্স। মানুষেরও হোমোস্যাপিয়েন্স না, মানুষের হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এই স্যাপিয়েন্স হচ্ছে যে স্পিসিস, এটা দুবার বলা হয়, কারণ একটাই, কোনটা তফাৎ করে দেয় শিম্পাঞ্জির থেকে মানুষকে? শিম্পাঞ্জির ইকিউ কিন্তু মানুষের ইকিউ থেকে অনেকটাই কম। গ্রে ম্যাটার দেখা যাবে হয়তো প্রায় প্রায় সমান, কারণ বুদ্ধি কিন্তু মানে ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট তাদেরও সমান, তাকে মারতে গেলে সেও প্রতিহত করবে, মানুষও যেভাবে প্রতিহত করবে। কিন্তু আইকিউ, ইকিউ, সিকিউ, একিউ, এই চারটে যখন ম্যাপিং করবেন, তখনই হোমো স্যাপিয়েন্স থেকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের সঙ্গে যে তফাৎটা, সেটা আপনি ভালোভাবে ধরতে পারবেন। মানুষের পরে বুদ্ধিমত্তায় প্রাণী হিসাবে ডলফিন বিখ্যাত, পিঁপড়ে বিখ্যাত। পিঁপড়েদের ঘর বাড়ি তৈরি দেখলে অবাক হয়ে যেতে হয় কিভাবে তারা তৈরি করে। মৌমাছির মধ্যেও কিন্তু বুদ্ধিবৃত্তি রয়েছে, কিন্তু তাদের ব্রেন ম্যাপিং এর কোনো বন্দোবস্ত নেই। ব্রেন কিন্তু বা গ্রে ম্যাটার কিন্তু ম্যাক্সিমামেরই আছে ম্যামলসদের মধ্যে, মানে স্তন্যপায়ীদের মধ্যে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। এই মুহূর্তে মানুষই কিন্তু শ্রেষ্ঠ, কারণ মানুষের মধ্যেই মানে হৃদয় রয়েছে। হৃদয় মানে হৃৎপিণ্ড নয়, হৃদয় মানে যেটা পাম্প করে আমাদের রক্ত সেটা নয়, হৃদয় মানে মস্তিষ্ক, এবং মস্তিষ্কে সেই অনুভূতি ভ্রমণ এলাকা, যে অনুভূতি ভ্রমণ এলাকা বাকি সমস্ত প্রাণীদের থেকে মানুষকে আলাদা করেছে। যদি মনে করেন নিজে কতটা মানুষ, নিজে আপনার কতখানি বুদ্ধি, আপনার কতখানি সৃষ্টিশীলতা, বা আপনার কতখানি বিপরীত পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা, এগুলো জানতে চান, আপনার প্রত্যেকটা খুঁটিনাটি বৈশিষ্ট্য যা নিয়ে আপনি জন্মেছেন, আপনি সেগুলো যদি জানতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে নির্দ্বিধায়। আমরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়েই আছি। ধন্যবাদ। আজকে লাইভটা শেষ করলাম। নমস্কার।